ওবেসিটি একটা মেডিকেল কন্ডিশন যেখানে আমাদের শরীরের ওজনটা বেশ একটা মাত্রার অনেক উপরে উঠে যায়। আমাদের শরীরের উচ্চতা এবং ওজনের একটা রেশিও রয়েছে, এটাকে বিএমআই বলা হয়। এদেশে যারা গবেষক রয়েছেন তারা এখন আমাদের দিকে বিশেষ নজর দিয়েছেন, কারণ বাংলাদেশিদেরকে এখন আইডেন্টিফাই করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ হৃদরোগে আক্রান্ত জাতি হিসাবে। আমাদের মধ্যে ঝুঁকি পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের তুলনায় 4 গুণ বেশি, শুধু বাংলাদেশের ক্ষেত্রে, যেটা আমরা যদি বলি ভারত এবং পাকিস্তানিদের চেয়েও বেশি। প্রথমে খুব সহজভাবে যদি শুরু করি যে ওবেসিটি, সেটা কিভাবে, মানে আমরা জানি যে ওবেসিটি হলে হার্টের বিভিন্ন সমস্যা হতে পারে, কিন্তু তারপরও আজকের এই বিষয়টাকে আপনি বিশেষভাবে যদি গুরুত্ব দেন, তাহলে প্রথমে কি বলতে চান যে ওবেসিটিটা কেন বেশি ঝুঁকিপূর্ণ? জি, ওবেসিটি একটা মেডিকেল কন্ডিশন যেখানে আমাদের শরীরের ওজনটা বেশ একটা মাত্রার অনেক উপরে উঠে যায়। আমাদের শরীরের উচ্চতা এবং ওজনের একটা রেশিও রয়েছে, এটাকে বিএমআই বলা হয়, বডি মাস ইন্ডেক্স, এবং সেটার একটা স্বাভাবিক মাত্রা রয়েছে। এদেশের মানুষের তুলনায় যে সংজ্ঞাটা আছে এদেশে, সেটা হলো যে নর্মাল হবে 24.9, আর 24.9 থেকে 29.9 পর্যন্ত ওভারওয়েট শব্দটা ব্যবহার করা হয়, এবং এর উপরে যখন 30-এ পৌঁছিয়ে যাবে তখন এটা ওবেসিটি। তো ওভারওয়েট এবং ওবেসিটি, ওভারওয়েট হলো প্রাথমিক পর্যায়ে ওবেসিটিতে পৌঁছাবার, এবং এরপরে যখন 35-এর উপরে উঠে যাবে তখন এটাকে সিভিয়ার ওবেসিটি হিসাবে একটা নামকরণ করা হয়ে থাকে। তো এদেশে আমরা প্রবাসী যারা আছি তাদের মধ্যে এখন এই রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে দেখা যায়, বিশেষ করে প্রাচুর্যের কারণে বা আমাদের যে ব্যায়াম বিষয়ক বা শারীরিক পরিশ্রম করার ব্যাপারে যে একটা অনীহা রয়ে গিয়েছে, এই কারণে আমাদের শরীরের ওজন বাড়ছে। মানুষ বিভিন্ন রকম খাদ্যর চর্চা করে থাকেন, ইউটিউবে অনেক ধরনের রেসিপি দেখা যায়, যার কারণে সবার ঘরে ঘরে এখন রান্না শিল্প অনেক উন্নত হয়ে গিয়েছে। আমরা 3 বেলার জায়গায় 4 বেলাও খাদ্য গ্রহণ করে থাকি বিনোদনের কারণে। তো এই বিনোদনের যে একটা মানে একটা সংকট সৃষ্টি করে আমাদের স্বাস্থ্যগত, সেই দিকটাও আমরা ওই একই সাথে বেড়ে যাচ্ছে। আমরা ব্যাপকভাবে ডায়াবেটিস, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং ফ্যাটি লিভার এই সমস্ত রোগে আক্রান্ত হচ্ছি। তো এদেশে যারা গবেষক রয়েছেন তারা এখন আমাদের দিকে বিশেষ নজর দিয়েছেন, কারণ বাংলাদেশিদেরকে এখন আইডেন্টিফাই করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ হৃদরোগে আক্রান্ত জাতি হিসাবে। একদম আমাদের দেশের নাম উল্লেখ করেই এই বর্ণনা করা হচ্ছে। তো এর ফলে আমাদেরকে দেখানো হচ্ছে যে সাউথ এশিয়ান পপুলেশনের, সাদা পপুলেশনের তুলনায় বা লোকাল ইউএস পপুলেশনের তুলনায় 4 গুণ বেশি হৃদরোগে আক্রান্ত হচ্ছে। পাকিস্তানিরা 3 গুণ বেশি, ভারতীয়রা, শ্রীলঙ্কান এবং নেপালিরা 2 গুণ বেশি হৃদরোগ এবং স্ট্রোক রোগে আক্রান্ত হচ্ছেন। তো বিভিন্ন রিস্ক ফ্যাক্টর এবং ঝুঁকি রয়েছে, যার ভিতর ওবেসিটিটাও একটা ম্যাগনিফায়ার হিসাবে কাজ করে। অর্থাৎ যার ব্লাড প্রেশার বেশি আছে বা কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বেশি আছে বা পুরানো হৃদরোগ আছে, স্টেন্ট আছে, বাইপাস আছে, তাদের আবার যদি আবার ওবেসিটি বা ওভারওয়েটে আক্রান্ত হন তখন এটা অনেক গুণ বেশি বাড়িয়ে দেয়। অনেক গবেষণায় দেখা যাচ্ছে এইগুলি 20 গুণ বেশি মৃত্যুর সম্ভাবনা এবং স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। তা আমরা হয়তো ট্যাবলেট লেখার মাধ্যমে অথবা অ্যানজিওগ্রামের মাধ্যমে, স্টেন্ট বসানোর মাধ্যমে অনেক সময় আশ্বস্ত হই যে না, এবার এই যাত্রা বাঁচা গেল হৃদরোগ থেকে, কিন্তু এই সমস্ত ভয়ঙ্কর ঝুঁকিগুলি যদি আমরা রিভার্স করার দিকে নজর না দেই, তা পরবর্তীতে আমাদের এই ওষুধ লেখার মাধ্যমে যে চিকিৎসাতে আমরা অভ্যস্ত বা মানসিকভাবে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, সেটাতে কোনো কাজ হবে না। আসলে আমরা অকালে বিভিন্ন হার্ট ফেলিওর এবং হৃদরোগের যে কমপ্লিকেশন সেগুলিতে আক্রান্ত হচ্ছি। ওবেসিটির যে সংজ্ঞাটা এদেশিরা ব্যবহার করে রাখছেন, আমি যে মাত্রাটা যেটা বললেন যে বিএমআই দিয়ে যেটা আসলে পরিমাপ করা হচ্ছে, সেটা আমাদের বেলায় আবার অন্যভাবে দেখা হচ্ছে। যে ইন্ডিয়ান পপুলেশন বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের বেলায় এদেশি যাদের 30 বিএমআই, আমাদের বেলায় সেটা 22 বিএমআই এর সমান। অর্থাৎ তার মানে কি, তার মানে বিষয়টা হচ্ছে যে মানে মানে বিএমআই থেকে যে নাম্বারটা আমরা পাচ্ছি এবং তা থেকে আমরা যে ঝুঁকিটাকে আমরা নির্ণয় করছি,
জি, সেটার মানে মানে জাতিগত কারণে আমাদের ক্ষেত্রে শুধুমাত্র জাতিগত কারণে সেটা সেই সংজ্ঞাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সংজ্ঞার পরিবর্তন হচ্ছে। আমরা 22-এর মানে নর্মালটা আপনি যেটা বললেন যে আপনি একটু আগে বললেন যে 24.9 হলে ওভারওয়েট বলা হচ্ছে, তাই না? 25 হলে ওভার। আচ্ছা, ঠিক আছে। তো এই দেশিদের ক্ষেত্রে বা হোয়াইট পিপলদের ক্ষেত্রে যেটা 30 হলে তারা যেটুকু রিস্কে থাকবে, মানে আমাদের ক্ষেত্রে সেটা 22-তে আমরা সেই রিস্কে থাকছি। জি, সেটা হলো এদেশের গবেষণার মানে ফল। তার মানে হচ্ছে যে আমাদের ক্ষেত্রে ফ্যাটটা আরো কমাতে হবে। আমাদের বেলায় ফ্যাট কমাতে হবে, তবে এখানে যে ফ্যাটের যে সংজ্ঞাটা রয়েছে এর মধ্যে আবার লিন বডি মাস নামে একটা শব্দ আছে, যে আমাদের ওজনটাই একমাত্র মানে বিশ্লেষণ না, এর ভিতরে কি পরিমাণ মাসেল আছে এবং কি পরিমাণ চর্বি আছে সেটা। এবং এছাড়াও ফিজিক্যাল পারফরমেন্সের মধ্যে যারা ওবিস, এর মধ্যে তারা ফিট ওবিস না আনফিট ওবিস সেটাও আছে। হয়তো একজন মানুষ বেশ খানিকটা ওভারওয়েট আছে বা ওবিস আছে, কিন্তু সে অনেক দূর হাঁটতে পারে, তার বেলায় আবার রিস্ক ফ্যাক্টরটা কমে থাকছে। আর যারা আনফিট ওবিস, সামান্য বেশি ওভার রয়ে গিয়েছে কিন্তু হাঁটতে পারে না এক ব্লকের বেশি, তাদের বেলায় কিন্তু হৃদরোগ এবং আনুষঙ্গিক হার্ট ফেলিওর এটা অনেক বহুগুণ বেশি তারা আক্রান্ত হতে যাচ্ছে। তো এই জন্য এখানেও পরোক্ষভাবে ব্যায়ামের দিকেই গুরুত্ব আরোপ করা হচ্ছে। আর আমাদের যে ওজন নিয়ন্ত্রণ, কিন্তু এই যে বিএমআইটা 22 বা equivalent to 30 of the এটা European population. হ্যাঁ, মানে এটা কেন, মানে কি আমাদের হাইট কম? না, হাইট ওয়েটের রেশিও তো এটা, হ্যাঁ, এটা রেশিওতে আপনার হাইট ওয়েট ওইভাবে অ্যাডজাস্ট করে তো করা, তাহলে সেটা কেন? তার কারণ আমাদের জেনেটিক ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা এক নাম্বার, আর দুই নম্বর আমাদের ভিতরে যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড প্লাস স্মোকিং এবং অন্যান্য রিস্ক ফ্যাক্টর খুব হাই লেভেল। তার মানে একটু আগে আপনি যেটা বললেন যে আমাদের মধ্যে ঝুঁকি পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের তুলনায় 4 গুণ বেশি, শুধু বাংলাদেশের ক্ষেত্রে, যেটা আমরা যদি বলি ভারত এবং পাকিস্তানিদের চেয়েও বেশি, আমাদের বেশি, সবচেয়ে বেশি। হ্যাঁ, এটাও কি সেই একই কারণ, জেনেটিক? এটাও জেনেটিক কারণ, এবং এই সাথে মানে আমরা উত্তরাধিকার সূত্রে এই সমস্যা নিয়ে পৃথিবীতে এসেছি। আমরা এসেছি এভাবে। এবং এর ভিতরে আরেকটা রয়েছে যে আমাদের হয়তো আচরণগত কিছুটা ব্যাপার আছে, যে আমরা খুব সহজে নড়ানড়ি করতে চাই না, বা মানে সেটা আরো বেশি সহযোগিতা করছে আরো খারাপ হতে। জি, এবং এইখানে আমরা প্রাচুর্যের ভিতরে পড়ে গিয়েছি দেশে আসার পর। সেটা বললেন, খাবার দাবারের বিষয়ে আমরা বেশি আগ্রহী এখন। জি, এখন আমাদের খাবার বিষয়ে ব্যাপক আগ্রহ, এবং সেই সাথে মানে আপনি বললেন যে বিভিন্ন চ্যানেলে ভালো ভালো খাবারের কারণে আরো 3 বারের জায়গায় 4 বার খাচ্ছি। আরেকটা জিনিস আমরা প্রায়শই শুনি যে শরীরের বিভিন্ন জায়গায় তো চর্বি জমে, আমরা বলেন যে ওয়েস্ট সার্কামফারেন্স তো একটা ফ্যাক্টর। তো সেক্ষেত্রেও তো সেটাও তো এক ধরনের হৃদরোগের ঝুঁকি সহ, আমরা যদি বলি মেটাবলিক সিনড্রোম বা ওগুলিরও তো একটা ঝুঁকি নির্দেশ করে, তাই না? তো সেক্ষেত্রে ওয়াই অ্যাবডোমিনাল ফ্যাট? যে অ্যাবডোমিনাল ফ্যাট, তার আগে একটু বলে নিই যে অ্যাবডোমিনাল ফ্যাটটা মাপার যে অ্যাবডোমিনাল যে সার্কামফারেন্স আছে, যা পরিধি, সেটা ছেলেদের বেলায় 42 বা মেয়েদের বেলায় 40 এরকম একটা সংখ্যা ব্যবহার করা হয়। অনেকে এটা মাপার সময় ঠিক কোমরে যে প্যান্টের যে বেল্টটা ওইটাকেই ধরে রাখেন, কিন্তু আসলে এই মাপের সময় খেয়াল করতে হবে যে পেটের সর্বোচ্চ যেই জায়গাতে আপনার সর্বোচ্চ যে মেজারমেন্টটা, সেটা মানে যে জায়গাটা সবচেয়ে বেশি পরিধি, যে জায়গাটা নাভির বরাবর, নাভি বরাবর, সেটাই হলো আপনার, সেটার মাধ্যমেই আসলে আমাদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা আর কি। স্বাস্থ্য মানে অনেকে হয়তো মাপেন যে বেলো দ্য বেল্টের নিচে একটু বেল 36 রয়ে গিয়েছে বছর পর বছর, কিন্তু তার উপরে তো চর্বি জমে, উল্টা পেট ঝুলে পড়ছে। সেই ঝুলা অবস্থার সর্বোচ্চ যে ডায়ামিটারটা, পরিধিটা আছে, পেরিমিটার, সেটা আপনার সার্কামফারেন্স বলা যায়। সেটাই হলো আপনার ডিসিশন মেকার। আচ্ছা আচ্ছা। আর অ্যাবডোমিনাল ফ্যাট কেন? অ্যাবডোমিনাল ফ্যাট যেটা আছে সেটা যখন সার্জারি করা হয়, যারা সার্জারিতে জড়িত, তারা ওখানে একটা বড় ধরনের একটা ঠিক ফুটবল সাইজের একটা ফ্যাট পান, সেটাকে একটা এন্ডোক্রাইন অর্গান হিসাবে ধরা হয়। অর্থাৎ এই যে ফ্যাট, এটা খুব অ্যাক্টিভ থাকে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, এবং সেখান থেকে বিভিন্ন রকম কেমিক্যাল রিলিজ হয়ে থাকে, হরমোন রিলিজ হয়ে থাকে, গ্রোথ হরমোন রিলিজ হয়ে থাকে। এছাড়া আরো কিছু ক্ষতিকর কেমিক্যাল, যেগুলি সাইটোকাইনস বা ইন্টারলিউকিনস, এগুলি দূষিত পদার্থ সর্বদা এটা থেকে নিঃসরণ হচ্ছে, এবং সেটা গিয়ে আপনার হার্টের মাসেলকে মোটা করে দিচ্ছে, বা রক্তনালীর ভিতরে আপনার এক্সট্রা লেয়ার সৃষ্টি করছে, এন্ডোথেলিয়াম যেটা, সেটাকে এক্সট্রা থিক বাড়াই দিচ্ছে। একটা সিঙ্গেল লেয়ারই, কিন্তু এর ভিতরে বিভিন্ন দূষিত পদার্থ যাচ্ছে।
এবং এটার বৃহৎ বহিঃপ্রকাশ হলো যে ফ্যাটি লিভার। সেখানে দেখা যাচ্ছে যে লিভারের ভিতরে বড় বড় ফ্যাট লোডেড অনেকগুলি সেল সৃষ্টি হচ্ছে। তো এই সেলগুলি আবার সাধারণত শরীরের ভিতরে কোনো সেল নতুন করে বংশ বিস্তার করে না, কিন্তু ফ্যাটি সেলগুলি তারা নিজেরা বংশ বিস্তার করতে সক্ষম, এবং তারা ফ্যাটগুলি আবার ভেঙে ভেঙে মাল্টিপল ফ্যাটি সেলে পরিণত হয়, এবং তারা ওয়েট করে পরবর্তী ফ্যাটকে অ্যাকোমোডেশন দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এক পর্যায়ে ফ্যাটি লিভারটাই আপনার একটা ইররিভার্সিবল স্টেটে সেটা তো আরেকটা ঝুঁকি, সেটাতে আপনার বিরাট একটা ঝুঁকি সিরোসিস তৈরি বা করছে, হ্যাঁ। হেপাটিক ফেলিওর। তার মানে দাঁড়ালো যে পেটের চর্বি যখন জমে সেটা শুধুই চর্বি না, জি, সেটা নিজেই একটা অঙ্গ, মানে অর্গান হিসাবে সেটাকে আপনি কনসিডার করতে, এন্ডোক্রাইন, হ্যাঁ। তো এবং সেখান থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং হরমোন নিঃসৃত হয়, এবং যেগুলো নানা ধরনের কর্মকাণ্ড করে, যেটা আসলে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে করারই কথা না। জি, তো যেটা কারণে অনেক রকম ঝুঁকিতে আমরা পড়ে গেছি। তো আমি যদি এই অংশটাকে একটু সামারাইজ করি, যে আপনি যেটা বলেন, যদি আবার একটু বলেন যে কোমরের মাপটা নারী এবং পুরুষের ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে কত হওয়া উচিত, এবং বিএমআইটা যখন আপনি যখন বললেন যে অন্য দেশের 30 আমাদের 22-এর সমান, সেক্ষেত্রে আমাদেরটা আসলে কত রাখা উচিত? আমরা অবশ্য এই যে করা একটা লক্ষ্যমাত্রার কথা বলা হচ্ছে, সেইটা আমরা হয়তো অচিভ করতে পারবো না, তবে এটা এই ডিরেকশনে আমরা যদি হাঁটতে শুরু করি তাহলে একসময় আমরা হয়তো উন্নত স্বাস্থ্যের অধিকারী হব। তা আমরা সহজে 25-এর নিচে ইদানিং আমরা পাইও না, যে যারা 25-এর নিচে তাদের বডি মাস ইন্ডেক্স। আমরা যেহেতু কিছুটা হাইটের দিক দিয়ে কম থাকি আমার জাতিগত ভাবে, এই জন্য আমাদের শরীরটা অনেক সহজে মোটা হয়ে যাচ্ছে। তো এগুলি কমাবার ব্যাপারে পরবর্তী যে আমাদের চিকিৎসার কথা বলা হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়া, আচ্ছা, ব্যায়াম করা। এবং ব্যায়াম ব্যাপারে একটা জিনিস বলা হয়, সবাই বলে যে আমরা ব্যায়াম করি একটু একটু, 30 মিনিট প্রতিদিন ব্যায়াম করা, মাঝারি পর্যায়ের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই জরুরি আমাদের সবার জন্য। এবং এর পরবর্তীতে যাদের সময় থাকে তারা হয়তো দুবেলা ব্যায়াম করতে পারেন, যারা এই সমস্ত ওজনের আক্রান্ত হয়ে থাকেন। এবং এছাড়া আমাদেরকে ওষুধের ব্যবহারের ব্যাপারে ইদানিং উৎসাহিত করা হচ্ছে আগে আগে ব্যবহার করতে, যাতে করে রোগটা খুব খারাপ পর্যায়ে যাওয়ার সময় পরে। মানে কি ধরনের ওষুধ সেগুলো? সাধারণত ওজন কমাবার জন্য একটা গ্রুপেরই ওষুধ, এটাকে GLP-1 অ্যাগনিস্ট বলা হচ্ছে, যেগুলিকে সবচেয়ে আর্লি ওষুধ হলো ওজেম্পিক নামে একটা ইনজেকশন রয়েছে সাপ্তাহিক, এবং এটারই সিমিলার কিছু ওষুধ রয়েছে, যেমন টুলিসিটি নামে ডুলাগ্লুটাইড, সেমাগ্লুটাইড, টিরজাপেটাইড, এই সমস্ত ইনজেকশনগুলি সাপ্তাহিকভাবে। সুখবর হলো এদেশে যেহেতু এটা অনেক দামি, কিন্তু আমাদের দেশে এই ওষুধ বেশ স্বল্প মূল্যে পাওয়া যায়। আমি বেশ প্লিজেন্টলি অবজার্ভড ইট, যে আপনার বাংলাদেশে এগুলি ধরেন $30 মধ্যে ইনজেকশন পাওয়া যাচ্ছে, যেটা এদেশে আমরা সবচেয়ে বেশি যে হার্ডেলের সম্মুখীন হই সেটা হলো যে ইন্স্যুরেন্স আমাদের এখানে কভার করে না। ইদানিং গত 1 বছরে আমাদের ইন্স্যুরেন্সের কাভারেজ, সাধারণত যারা মেডিকেট বেসড, খুবই খারাপ অবস্থা, আমরা কোনো ভালো ওষুধ লিখতেও পারছি না। তাই ইনজেকশনগুলি খুব রেয়ারলি, যারা লাকি তারা হয়তো ইনজেকশনগুলো কি ইন্ট্রামাসকুলার না ইন্ট্রাভেনাস? না, এগুলি সাধারণত ইন্ট্রামাসকুলার হিসাবে পেটে নাভির চারিদিকে দেওয়া হয়, সপ্তাহে 1 বার করে দেওয়া হয়, এবং অত মানে বেদনাদায়ক কোনো কিছু না, তবে বেশ ভালোই কাজ করে থাকে ওজন কমাবার ব্যাপারে। একটা পার্সেন্টেজের পপুলেশন রয়েছে, ধরেন 20%-এর ক্ষেত্রে কিন্তু এটা ওজন কমায় না। কেন কমায় না এটা এখনো গবেষণা সাপেক্ষ। আচ্ছা আচ্ছা, কিন্তু 80% ক্ষেত্রে এই ইনজেকশনে মানুষের ওজন বেশ কিছুটা কমতে দেখা যায়। সাধারণত 20 পাউন্ড থেকে 40 পাউন্ড পর্যন্ত আমার অভিজ্ঞতায় আমি দেখি। তো সাধারণত বলা হয় যে যাদের হৃদরোগে আক্রান্ত বা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, তাদের বেলায় 5 থেকে 10% ওজন কমলেই অনেকটা বেনিফিট, মানে ভালো দিকে চলে যায় মানুষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।